বাংলাদেশের কৃষককে অপহরণ করতে এসে ধরা খাইলো বিএসএফ, আর ধরা খায় কি অবস্থা, বিএসএফ এবার বিজিবির পা ধরে মাপ চাচ্ছে। জীবন বাঁচাতে এভাবেই বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী বিজিবি সদস্যদের পায়ে ধরে আর্জি জানাচ্ছিলেন ধরা পড়া ভারতীয় 2 বিএসএফ সদস্য। আমি বিজিবিকে বলবো, সারা বাংলাদেশ আপনাদের সাথে আছে। হিন্দুত্ববাদী নরেন্দ্র মোদীর জন্য বিরাট সর্বনাশের সংবাদ আসছে চতুর্দিক থেকে সে একগড়ে হয়ে যাচ্ছে। এই কথা শোনার পরে ভারতীয়দের এখন ঘুম নিদ্রা হারাম হওয়ার পথে। গণবিক্ষোভের মুখে বাসভবন ছেড়ে পালিয়েছেন প্রেসিডেন্টের ভবনে ঢুকে পড়েছে বিক্ষুব্ধ জনতা। ছাত্ররা দুইটা জিনিস পারে না এখন পর্যন্ত, সরি দুইটা না, তিনটা জিনিস পারে না, কিন্তু মূল একটা জিনিস পেরেছে। মাহমুদুর রহমান সাহেবের দৃষ্টি আকর্ষণ করে বলছি, ছাত্ররা একটা জিনিস পেরেছে, বাকিগুলো আমার আপনার সবার দায়িত্ব। কি জিনিস পেরেছে? সরকারি বাসভবন ছেড়ে পালিয়েছেন প্রেসিডেন্ট। আজ বিক্ষোভকারী প্রেসিডেন্টের পদত্যাগ দাবিতে তার বাসভবনের দিকে এগোতে থাকলে নিরাপত্তা রক্ষীরাও আটকে রাখতে পারেননি তাদের। নতুন রাষ্ট্রপতির বিষয়ে আপনাদেরকে শুভ সংবাদ শোনাবো, যদিও আমার কাছে অলরেডি নামের কিছু তালিকা এসেছে এবং তালিকার মধ্যে শীর্ষস্থানে যিনি আছেন তার নাম শুনলে আপনারা সবাই পছন্দ করবেন। শেষ পর্যন্ত মুফতি হারুন ইজহার সাহেব কি জামাত শিবিরের কাছে ক্ষমা চাইলো? হ্যাঁ, হারুন ইজহারের একটা বক্তব্য এসেছে, একটা ফোন আলাপ। সাবেক অবৈধ আইনমন্ত্রী আনিসুল হককে গতকালকের আদালত চত্বরে সাধারণ জনগণ ধাওয়া দিয়েছে। সেই ধাওয়ায় তিনি দৌড় দিয়েছে এবং দৌড়ে তিনি পালিয়ে প্রিজন ভ্যানে ওঠার চেষ্টা করেছে। বাংলাদেশকে ভারত একেবারে তাদের কোলে তোলা পুতুলের মতো ব্যবহার করতে চেয়েছিলেন, কিন্তু সেই দিন যে শেষ হয়ে গিয়েছে সেটা হয়তো বা ভারত ভুলে গিয়েছে। কথায় আছে, আগের মতো নাইরে নাতি খাবলা খাবলা খাতি। বর্তমানে ভারত আগের মতো নাতিদেরকে ব্যবহার করতে চেয়ে বিপদ ডেকে আনছেন নিজেদের জন্যই। আর সেই বিপদেই এবার দেখা গিয়েছে যে ভারতের বিজেপি নেতা বাংলাদেশের ভারতের বিএসএফ বাংলাদেশের বিজেপির পা ধরে ক্ষমা চাইছেন, তবুও তার নিস্তার হয়নি। দর্শক, এটাই হচ্ছে বর্তমানের বাংলাদেশ। চোখে চোখ রেখে কথা বলার সময় এখন এসেছে। দর্শক, সে বিষয়ে বিস্তারিত ভয়ঙ্কর কিছু তথ্য, যেটি ভারতকে ছোট করার জন্য নয়, বরং শিক্ষা দেওয়ার জন্য আজকের ভিডিওতে তুলে ধরলাম। বাংলাদেশের কৃষককে অপহরণ করতে এসে ধরা খাইলো বিএসএফ, আর ধরা খায় কি অবস্থা, বিএসএফ এবার বিজিবির পা ধরে মাপ চাচ্ছে। আপনারা দেখেন, বিষয়টা দেখলে খুবই ভালো লাগবে। দেখেন, পা ধরে আছে। মাপ কইরা দাও ভাই, মাপ কইরা দাও, মাপ কইরা দাও। এই হলো অবস্থা। এই যে দেখেন অবস্থা। আমাদের ওষুধ কাজে লাগছে। আমরা বলেছিলাম সমস্যাটা কোথায়। আমরা যে আমাদের বিজিবিকে বেতন দেই, অস্ত্র কেনার জন্য টাকা দেই, রেশন দেই, কাজে লাগে না কেন? আমরা সেই প্রশ্নটা, যে সমস্যাটা কোথায়। এই যে আজকে দেখছেন কৃষকদের হাতে ধরা খেয়েছে বিএসএফ, কৃষকদেরকে অপহরণ করে নিয়েছে। সেই অপহরণ করতে আইসা কট খাইছে। বিএসএফ কিন্তু নিয়মিতভাবে এই অপহরণটা করে, বাংলাদেশের ভিতরে ঢোকে, কৃষি কাজে বাধা দেয়, ক্ষেত খামার করতে বাধা দেয় এবং কৃষকদেরকে ধরে নিয়ে যায়। শুধু তাই না, বাংলাদেশের অভ্যন্তরে থাকা গরু তারা চুরি করে নিয়ে যায়, ছাগল চুরি করে নিয়ে যায়। এরা আজকে বড় বড় কথা বলে। আজকে এরকম পা ধরে কেন মাপ চাইলা? তোমাদের কাছে জিজ্ঞাসা করছি, পা ধরে মাপ চাইতে হলো কেন? আমরা তো পারতাম ঠুস করে দূরে গুলি করে দিতে, আমরা করি নাই, কারণ আমরা মানুষ। আমরা জানি সীমানা লঙ্ঘনের জন্য মানুষ হত্যা করতে হয় না, প্রচলিত আইন বিচার আছে, এবং আমরা সেটাই করেছি। যথাযথ ব্যবস্থা নিয়ে আবার বিএসএফ কে ভারতের কাছে আমরা হস্তান্তর করেছি। এটা হলো আমাদের স্টাইল, আমরা যে মানবিক, নৈতিক, ভদ্র, সভ্য, তার একটা প্রমাণ। আজকে পা ধরে মাপ চাচ্ছ কেন? আমাদের বাংলাদেশের নাগরিকরাও এরকম ভাবে তোমাদের সাথে ঘটনা ঘটে, তোমরা মেরে ফেলো। আমি বিজিবিকে বলবো, সারা বাংলাদেশ আপনাদের সাথে আছে। আমাদের কৃষকরা কাস্তে নিয়ে আপনার পাশে দাঁড়াবে, কোদাল নিয়ে আপনার পাশে দাঁড়াবে। আপনারা সঠিক দায়িত্ব পালন করেন, আর পিছু তাকানোর সুযোগ নাই। আমরা আমাদের জায়গা থেকে আমাদের শক্তিমত্তা দেখাবো, আর যদি দেখাতে পারি তাহলে এইভাবেই বিএসএফ পায়ের তলে এসে ক্ষমা চাইবে। ওরা খুন করেছে নির্মম ভাবে, নারী শিশু কাউকে বাদ যায় নাই। ছোট্ট বাচ্চা স্বর্ণা দাসকে হত্যা করেছে। কিভাবে হত্যা করেছে? 27 জন শিশুকে হত্যা করেছে। এতটুকু নিষ্ঠুর এরা। আমরা জিজ্ঞাসা করেছিলাম, ভারতের আশেপাশে আরো দেশ আছে, নেপাল, ভুটান, চীন, পাকিস্তান, আফগানিস্তান, এইসব দেশে হত্যা করতে পারে না, আমার দেশে কেন করে? আমরা সঠিক ব্যবস্থা যদি নিতে পারি, এভাবেই পা ধরে মাপ চাইবে বিএসএফ। এটাই আজকে বলছি। ডক্টর মাহমুদুর রহমান সাহেব বলেছেন 5ই আগস্টের আগে উনি স্বাধীন ছিলেন না।
অন্য কেউ স্বাধীন ছিল না, আমি স্বাধীন ছিলাম না, বাংলাদেশের জনগণ স্বাধীন ছিল না, মুখ ফুটে একটা কথা বলতে পারতো না, দেশের মধ্যে স্বাধীনভাবে একটা বাণিজ্য করতে পারতো না, দেশের ভিতরে রাজনীতি সঠিকভাবে করতে পারতো না, ব্যবসা ঠিক মতো করতে পারতো না, সোশ্যাল ওয়ার্ক ঠিক মতো করতে পারতো না, হসপিটালে ঠিক মতো যেতে পারতো না, জীবন ছিল দুর্বিষহ। তাইলে 5ই আগস্ট 2024 ছাত্ররা যেটা এনে দিয়েছে সেটা হচ্ছে আমাদের দেশের প্রকৃত স্বাধীনতা। এই প্রথমবারের মতো আমরা মাথা ঘুরে ভারতের মুখোমুখি দাঁড়িয়ে বলছি, গেট দ্য হেল আউট, দিস ইজ আওয়ার কান্ট্রি। মাহমুদুর রহমানের সাথে আমি একমত। 5ই আগস্টের যে স্বাধীনতা ছিল, এই স্বাধীনতাটা ছিল 1971 সালের 16 ডিসেম্বরের স্বাধীনতার চেয়েও অনেক মূল্যবান। কারণ 1971 সালের 16 ডিসেম্বর যে স্বাধীনতা এসেছে, ওই স্বাধীনতার পরের দিনও 17-18 ডিসেম্বরেও ভারতীয় বাহিনী বাংলাদেশে ছিল এবং পাকিস্তানি বাহিনী বাংলাদেশের কাছে আত্মসমর্পণ করে না। কিন্তু 5ই আগস্ট, আমি 5ই আগস্ট বলবো না, আমি বলবো 8ই আগস্ট 2024, যেদিন ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতা গ্রহণ করেছে, ওই দিন ভারতীয় কোন সৈন্য, ভারতীয় কোন হারামজাদা বাংলাদেশে দাঁড়িয়ে বলে নাই যে এটা ভারতীয় এন্টিটি, আমরা স্বাধীন হয়েছি সত্যিকার অর্থে। মাহমুদুর রহমানের কথার সাথে সুর মিলিয়ে আরেকটা কথা আমি বলতে চাই, ছাত্ররা পারে নাই একটা জায়গায়। আমি মাহমুদুর রহমানের সাথে সুর মিলিয়ে আমি কথাটাকে ডিফারেন্ট ওয়েতে যদি আমি ইন্টারপ্রেট করি যে ছাত্ররা পারে নাই, ছাত্ররা দুইটা জিনিস পারে নাই এখন পর্যন্ত, সরি দুইটা না, 3টা জিনিস পারে নাই, কিন্তু মূল একটা জিনিস পেরেছে। মাহমুদুর রহমান সাহেবের দৃষ্টি আকর্ষণ করে বলছি, ছাত্ররা একটা জিনিস পেরেছে, বাকিগুলো আমার আপনার সবার দায়িত্ব। কি জিনিস পেরেছে? ভারত ওয়াকারের মাধ্যমে, চুপ্পুর মাধ্যমে চেয়েছিল আসিফ নজরুলকে সরকার প্রধান করতে। ছাত্ররা এই বিপ্লবের পরে, কথায় আছে এই বলে বাঘ নাই ভাবিও না মনে, বড় বড় বাঘ থাকে ছোট ছোট বনে। বাংলাদেশকে ছোট ভেবে অনেক রাষ্ট্রই হয়তোবা ভুল করছেন। তারা হয়তোবা জানেনই না বাংলাদেশে ইউনুসের মতো লক্ষ লক্ষ ইউনুস প্রত্যেক বনে জঙ্গলে লুকায়িত আছেন, যারা সুযোগ পেলেই বের হয়ে আসবে বিভিন্ন দেশকে শায়েস্তা করার জন্য। বিস্তারিত আরো কিছু। নরেন্দ্র মোদীর জন্য বিরাট সর্বনাশের সংবাদ আসছে চতুর্দিক থেকে সে একগড়ে হয়ে যাচ্ছে। চীনের পরপর এখন তুরস্ক গিয়ে দাঁড়িয়েছে পাকিস্তানের পাশে। সর্বোচ্চ তুরস্কের অত্যাধুনিক যুদ্ধ বিমান পাঠিয়ে দিয়েছে পাকিস্তানে। এর মাঝে চীন তার চিরশত্রু ভারতকে শায়েস্তা করার সুযোগ পেয়েছে পাকিস্তানের মাধ্যমে। কারণ পাকিস্তান যুদ্ধ রাখবে ভারতের সাথে, আর চীন সাহায্য করবে পাকিস্তানকে। এতে করে চীন আন্তর্জাতিক অঙ্গনে থাকবে দুধের দোয়া তুলসী পাতা হয়ে। কারণ চীন তো যুদ্ধ করছে না, কিন্তু চীন কাজটা যে করবে সেটা হলো পাকিস্তান দিয়ে কাশ্মীর এবং পাঞ্জাব স্বাধীনতার ঘোষণা অলরেডি দেওয়ার জন্য প্রস্তুতি নিয়েছে। পাঞ্জাবের মধ্যে শিখ নেতা ঘোষণা দিয়েছে তারা পাকিস্তানের পক্ষে থাকবে এই যুদ্ধে। তারা সাথে সাথে পাঞ্জাবকে স্বাধীন দেশ ঘোষণা দেওয়ার জন্য চূড়ান্ত প্রস্তুতিতে আছে। কাশ্মীর স্বাধীনতা অর্জন করবে এই পাকিস্তানের সাথে যদি ভারত যুদ্ধে লেগে যা, তাহলে পরে আর বাকি কি থাকলো? বাকি থাকলো ভুটান আর বাংলাদেশ। শুধুমাত্র 2 কিলো আর 4 কিলো করে সামনে হাঁটলেই চিকেন নেক ব্লক করে দিবে 7 সিস্টার, আলাদা হয়ে যাবে ভারত থেকে। 7 সিস্টার আলাদা হওয়ার মাঝে 7টি রাজ্য আলাদা আলাদাভাবে তাদের স্ব ধর্ম এবং জাতি গোষ্ঠী আলাদা করে তাদের সংস্কৃতি দিয়ে তারা রাষ্ট্র পরিচালনা করবে। এখানে খ্রিস্টান রাষ্ট্র হবে, এখানে একটি ইহুদি জুইস ধর্মের একটি রাষ্ট্র হবে, পাশাপাশি হবে হিন্দু, উপজাতি, পার্বত্য জাতি এবং আসামে মুসলমানদের একটি রাষ্ট্র তৈরি হবে। প্রিয় দর্শক, সেই বিশাল পাহাড়ের মতন এক যন্ত্রণা নিয়ে এখন নরেন্দ্র মোদী ঘুমাতে পারছে না। এটার জন্য অন্য কেউ দায়ী নয়, সে নিজে ঘটিয়েছে। 26 জন পর্যটককে হত্যা করে সে খেলতে গিয়েছে, মানে প্রচুর মুসলমানদের সাথে সে খেলাধুলা শুরু করেছিল। মার্বেল দিয়ে খেলতে খেলতে সে যে লোহার পাথর দিয়ে এখন খেলছে সে টের পায় নাই। সে ভারতের মুসলমানদেরকে একগমি করতে করতে, মারতে মারতে এবং বিভিন্ন ধরনের মুসলমানদের উপাসনালয়, ধর্মীয় স্থানগুলা দখলের পায়তারা করতে করতে সে পাকিস্তানের সাথেও সেই খেলাটা খেলতে গিয়েছে। কাশ্মীরে পর্যটকদের উপরে সে নিজে হামলা চালিয়ে 26 জনকে হত্যা করে দোষারোপ করছে পাকিস্তানকে। আর পাকিস্তান বলছে আমি যদি করে থাকি তাহলে আন্তর্জাতিক তদন্ত হোক। এখানে আন্তর্জাতিক তদন্তের কথা বলার পরে নরেন্দ্র মোদী সেখান থেকে পিছিয়ে এসে পাকিস্তানের সাথে শুধু যুদ্ধের জন্য হুমকি ধমকি দিয়ে যাচ্ছে। চায়না সর্বোচ্চ অস্ত্র এবং গোলাবারুদ, যেই ধরনের সাহায্য অত্যাধুনিক। আমেরিকা থেকে একটি নিউজ এসেছে যে আমেরিকা বলছে চায়না যেই মিসাইল গুলা
এখন পাকিস্তানকে দিচ্ছে সেগুলাকে প্রতিহত করার মতন কোনো ধরনের সামর্থ্য ভারত রাখে না। ভারতের কাছে কোনো সামর্থ্য নাই চায়নার এই অত্যাধুনিক প্রযুক্তি এবং তুরস্কের অত্যাধুনিক প্রযুক্তির এই যুদ্ধ বিমানগুলাকে প্রতিহত করা ভারতের জন্য। প্রিয় দর্শক, এই যুদ্ধ টেনে টেনে এনেছে নরেন্দ্র মোদী নিজে। এটা পাকিস্তান থেকে শুরু করে নাই বা অন্য কোনো দেশ থেকে শুরু করে নাই। নরেন্দ্র মোদী বাংলাদেশে যে দীর্ঘকাল যাবত তার রাজত্ব কায়েমের জন্য বাংলাদেশের ধর্মভীরু মানুষদেরকে, ইসলাম প্রিয় মানুষদেরকে বিনা কারণে হত্যা, বিনা কারণে জেল জুলুম নির্যাতন করেছে। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী, মামুনুল হক সহ বড় বড় আলেম ওলামারা সেই কারাগারে নির্যাতিত হয়েছে দীর্ঘদিন। তাদের একটা মহান রবের কাছে যে তারা এই ভারত সম্পর্কে তারা যে একটা হৃদয় থেকে খারাপ কথা বা খারাপ চিন্তা তাদের হৃদয়ে যে কাজ করেছে, এই ভারতের কারণেই আমরা বাংলাদেশের হাসিনার কারাগারে আছি। তাই সেই জিনিসটা হয়তোবা মহান আল্লাহ কবুল করেছেন, আর সেই কারণে নরেন্দ্র মোদীকে দুনিয়ার মানচিত্রে আজকে এক ঘরে একা হিসাবে সবাই বিশ্লেষণ করছে। প্রিয় দর্শক, আমি একা নয়, আমি অন্তত আপনাদের সাথে কথা বলার আগে 10টা বিশ্লেষণ দেখেছি বিভিন্ন দেশের মিডিয়া থেকে, বিভিন্ন জায়গা থেকে। 10টা বিশ্লেষণের ভিতরে 10টাই আসছে নরেন্দ্র মোদী এই যুদ্ধে করুণ পরিণতি হবে নরেন্দ্র মোদীর। ভারত খানখান হবে, আলাদা হয়ে যাবে মিনিমাম 10টা রাজ্য। সবগুলার মাঝে পশ্চিমবঙ্গ আছে 10 নম্বরে অবস্থান। পশ্চিম